যেমন সমস্যা এখানে সেই টার্মটাই অ্যাপ্লিকেবল যে আন্ডার জেনারেল হোক বা রিজনাল হোক অ্যানেস্থেসিয়া দিয়ে তারপরে মুখস্থি করে দেখতে হবে যে কোথায় কিভাবে কি আছে। তো এগুলো করার পরে হবে লিখবো তুমি ইউজুয়ালি এই অ্যানোরেক্টাল অ্যাবসেস যাদের ডায়াবেটিস থাকে তাদের বেশি, মেলদের বেশি থাকে। তো যেহেতু ডায়াবেটিস থাকে তাদের বেশি থাকে, তাহলে আমরা নেক্সট করণীয় ব্লাড সুগারটা দেখতে হবে, র্যান্ডম ব্লাড সুগারটা দেখতে হবে। র্যান্ডম ব্লাড সুগারটা যেন যে কিছু ইনভেস্টিগেশন আছে ফর দি অ্যানেস্থেসিয়া এবং সার্জিক্যাল প্রসিডিউর সেগুলো করি, কমপ্লিট ব্লাড র্যান্ডম ব্লাড সুগার করি, সিরাম ক্রিয়েটিনিন করা হয়, ইউরিন আরএমই করা হয়, ইউরিন আরএমই করা হয়, চেস্ট এক্সরে করা হয়, আর ইসিজি করা হয় যদি age of the patient is। তো এগুলো করার পরে আর কিছু ইনভেস্টিগেশন করা যেতে পারে যদি কনফিউজিং থাকে, যে তুমি ভালো বুঝতে পারতেছো না, তুমি ভালো বুঝতে পারতেছো না যে আসলে কোন লোকেশনে আছে অথবা আদৌ অ্যানোরেক্টাল অ্যাক্সেস কিনা, যদি বুঝতে না পারো সেই ক্ষেত্রে তোমার এমআরআই করতে পারো, কিন্তু ইউজুয়ালি এমআরআই করা লাগে না যেহেতু এটা একটা কস্টলি এবং নট অ্যাভেলেবল। এই জন্য এটা ইয়ে করতে হবে। তো যদি জিজ্ঞাসা করে আমার কি করা যায় তাহলে বলতে পারবে যে এমআরআই অ্যানোরেক্টাল অ্যাক্সেস, তাহলে এক্সাক্ট লোকেশন অফ দি অ্যাক্সেস ক্যান বি ডেলিমিটেড বাই এমআরআই। তো এগুলো করার পরে তোমার ইয়েটা অপশনটা অপশন 100% সার্জিক্যাল ইন্টারভেনশন। কারণ তোমরা জানো যে যে কোনো জায়গায় অ্যাবসেস যদি হয়, অ্যাবসেসের ইয়েটা কিন্তু অ্যাবসেসটাকে বের করে আনতে হবে যেভাবেই পারো, আইদার অ্যাসপিরেশন অর বাই গিভিং ইনসিশন, যেভাবেই পারো এটা অ্যাসপেক্ট। তো এখানেও সেই একই ফর্মুলা যে ইনসিশন এন্ড ড্রেনেজ অফ দি পাথ। স্যার এমআরআই থেকে আরেকটু বলেন তো, কেটে কেটে গেছিল কথাগুলো। এমআরআইটা এক নম্বর কথা হলো তোমরা বলবে না, কেন বলবে না যে মোস্টলি ক্লিনিক্যালি ডায়াগনোস ক্যান বি ডান ক্লিনিক্যালি। তারপরে যদি কনফিউশন থাকে যে আমি ঠিক বুঝতে পারছি না সেটা যাচ্ছে ক্লিনিক্যালি অত ভালো বোঝা যাচ্ছে না, তখন এমআরআই করতে পারো, এমআরআই অফ অ্যানোরেক্টাম। অ্যানোরেক্টামের এমআরআই করলে এই অ্যাবসেসটা কোন জায়গায় আছে, এটা কি ইন্টারস্ফিংটারিক আছে না স্কেলেটাল অ্যাবসেস আছে না পেলভিক্যাল অ্যাবসেস আছে, তখন এই প্ল্যানগুলো বলে দিতে পারবে এমআরআই। কিন্তু যেহেতু ইট ইজ কস্টলি এন্ড নট প্রেজেন্ট এভরিওয়্যার, এই জন্য এটা মানে রিজার্ভ ফ্যাক্টর। যদি এক্সামিনার বা স্যাররা আমরা জিজ্ঞাসা করি বারবার কি করতে পারো তাহলে নর্মালি এটা বলার দরকার, যেহেতু এটা ফ্রিকোয়েন্টলি ব্যবহার করা হয় না এটা বল। আচ্ছা এখন তোমার তাহলে ট্রিটমেন্ট হলো যে evacuation of the path under regional or general anesthesia। তা কি করতে হবে যে পেশেন্ট আন্ডার লিথোটমি পজিশন উইথ অ্যানেস্থেসিয়া, তুমি কি করবা একটা ইনসিশন দিবা, এই ইনসিশনটা একটুখানি অন্যান্য অ্যাবসেস থেকে একটুখানি আলাদা, ক্রুশিয়াল ইনসিশন অর ইলেকট্রিক্যাল ইনসিশন। এক নম্বর চয়েস হলো ক্রুশিয়াল ইনসিশন, দুই নম্বর চয়েস হলো ইলেকট্রিক্যাল ইনসিশন। মনে রাখবা এই দুটোর বাইরে ইনসিশনের কথা বলাই যাবে, ক্রুশিয়াল অথবা ইলেকট্রিক্যাল ইনসিশন। কারণটা হলো যে এই ক্রুশিয়াল ইনসিশন দিলে পরে ডায়মন্ড শেপ একটা স্পেস হবে, মানে অ্যাবসেসের যে রুটটা থাকবে এটা আমরা নিয়ে চলে আসবো, এটাকে বলা হয় বিরতি, এটা নিয়ে চলে আসবো। ইলেকট্রিক্যাল দিতে পারো একটা পার্ট অফ দিস উইল বি রিমুভড, মানে আমরা ওই অ্যাবসেসের যেখানে তোমার যেটা আছে এই একদম মোস্ট ফ্লাকচুয়েটিং পার্ট যেটা আছে এখানে কোনো স্কিন রাখতে চাই না, কারণ স্কিন রাখলে পরবর্তীতে যদি ক্লিক করে স্কিন আবার ক্লোজ হয়ে যাবে পাস ইন্ডিয়া একটা মজা করে। এই জন্য আমরা চাইছি এখানে কোনো স্কিন যেন না থাকে এবং সরাসরি
জন্য তোমার এই দুই ধরনের ইনসিশন দেওয়া হয়, ক্রুশিয়েট ইনসিশন আর ইলেকট্রিক্যাল ইনসিশন। তো ইনসিশন দেন এখন তোমরা জানো যে অ্যাবসেস সাধারণত কি হয়, মাল্টিলোকুলেটেড থাকে। এই ফাইব্রাস স্টেপটা গুলা দিয়ে অ্যাবসেস গুলি মাল্টিলোকুলেটেড থাকে ইউজুয়ালি। তো যদি লোকুলাই বেশি থাকে then you will broken down all the septum in the abscess cavity and convert the multilocular abscess into a single cavity. সবগুলি ভেঙে একটা ক্যাভিটি করবো এবং সেটাকে ফেল আউট করে দেবো। And pass is sent for culture and sensitive, এটা মনে রাখবে। পাস অবশ্যই কালচারের মধ্যে আমরা পাঠাই। এইখানে আরেকটা জিনিস তোমরা বলতেই পারো নাও পারো, সেটা হলো যে প্রাইমারি ফিস্টুলোটমি ইফ ফিজিবল। প্রাইমারি ফিস্টুলোটমি মানে হলো যে তোমরা যে অ্যাবসেসটা আছে, অ্যাবসেসটা কি করতে পারে, এটা এক্সটার্নালি তুমি ব্রেন করে দিতে, কিন্তু ইন্টারনালি যদি একা একাই একটা ওপেনিং হয়ে এটা মিউকাস অ্যানাল ক্যানেল এর মিউকাস মেমব্রেন দিয়ে করে ওপেনিং হয়ে যায়, স্পন্টেনিয়াসলি বার্স্ট হয়ে যায়, তো তোমরা তো সেটা জানো। তাহলে ইন্টারনাল ওপেনিং যদি থাকে তাহলে এই অ্যাবসেসটা কি করবে, ফিস্টুলা হিসেবে পারসিস্ট করবে, এটা আর কখনো শুকাবে না। তো ওই ইন্টারনাল ওপেনিং যদি তুমি বুঝতে পারো যে হ্যাঁ there is internal opening to burst of the abscess, তাহলে ওই ইন্টারনাল ওপেনিং কে ফিস্টুলোটমি করে দেওয়া হয়, এটাকে বলা হয় প্রাইমারি ফিস্টুলোটমি। তাহলে যদি এরকম ইন্টারনাল ওপেনিং পাওয়া যায় বিভিন্ন অপারেশন দেন গো ফর প্রাইমারি ফিস্টুলোটমি। আচ্ছা, হোয়াট ইজ অ্যাবাউট অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক ডিপেন্ড করতেছে যে যদি ইয়ে থাকে, খুব বেশি লার্জ অ্যাবসেস থাকে, স্প্রেডিং সেলুলাইটিস থাকে, তাহলে গিভ অ্যান্টিবায়োটিক। আদারওয়াইজ যখন পাসে কালচার সেন্সিটিভ রেজাল্ট আসবে তখন তুমি অ্যান্টিবায়োটিক, তাহলে আর অ্যান্টিবায়োটিক পেইন মেডিসিন এন্ড ফলোড বাই ইনফা। এইগুলো তোমার অ্যানোরেক্টাল অ্যাবসেসের ট্রিটমেন্ট। আমি আবার বলি, সংক্ষেপে যদি বলি, ইনসিশন এন্ড ড্রেনেজ, ইনসিশন এন্ড ড্রেনেজ অফ পাস, এটা কিভাবে করব? বাই গিভিং ক্রুশিয়েট ইনসিশন অর ইলেকট্রিক্যাল ইনসিশন। I will break down all the loculi and convert this abscess into a single cavity. এটা হলো একটা লেভেল, ইনসিশন এন্ড ড্রেনেজ। নাম্বার 2 কি বললাম? Pass should be sent for cultural sensitivity, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার কথা বললাম, প্রাইমারি ফিস্টুলোটমি ইজ ফিজিবল, যদি দরকার হয় ইফ পসিবল অর ফিজিবল দেন ইউ গো ফর প্রাইমারি ফিস্টুলোটমি। 3 নাম্বার। 4 নাম্বার কথা কি? অ্যান্টিবায়োটিক। 5 নাম্বার কথা অ্যাডিকুয়েট পেইন ম্যানেজমেন্ট, আর একটা হলো ডিপ বাথ, সিজ বাথ। সিজ বাথটা হলো এটা কি করবে, এই যে ভিতরে যে তোমার পাস অথবা নেক্রোটিক ডেড টিস্যু যেগুলো আছে, ডিপ বাথের সময় এগুলা ক্লিয়ার হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা সুদিং এফেক্ট করে। আর একটা কাজ করে, সেটা হলো যে ইট উইল প্রিভেন্ট দি ক্লোজার অফ দি স্কিন। স্কিন যেটা কেটে রাখছিলাম, ক্লোজ না করার জন্য একটা ইলেকট্রিক্যাল ইনসিশন দিছো বা ক্রুশিয়েট ইনসিশন দিছো, তারপরেও একটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেলে আবার অ্যাবসেস উইল বি অ্যাকুমুলেটেড বা পাস উইল বি অ্যাকুমুলেটেড। এই ক্লোজ গুলো না হয় এটাতে ফ্রিকোয়েন্টলি সিজ বা ডিপ বাথ দেওয়া। তো এই হলো অ্যানোরেক্টাল অ্যাবসেসের ট্রিটমেন্ট, অল অ্যাবাউট দ্য অ্যানোরেক্টাল অ্যাবসেস ইন শর্ট। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, তারপর আমরা টপিকস চলব। স্যার আনট্রিটেড থাকলে ফেড কি কি হইতে পারে? আনট্রিটেড থাকলে কি হবে, সেটা নাও ইজ গো ফর দ্যাট টপিক। আনট্রিটেড থাকলে তোমার ইয়ে হবে, ফিস্টুলা। কিভাবে ফিস্টুলা হবে? অ্যাবসেস তো আলটিমেটলি যেহেতু এক্সপান্ড করতেছে, অর্গানিজম মাল্টিপ্লাই করতেছে, তারপরে তোমার অ্যাবসেস প্রেশার বাড়তেছে, আলটিমেটলি কি হবে, সে বিভিন্ন দিকে স্প্রেড করবে। তো বিভিন্ন দিকে স্প্রেড করার কোন দিকে স্প্রেড হবে, যেখানে লিস্ট রেজিস্ট্যান্স আছে, যেখানে বাধা কম পাবে, সফট টিস্যু আছে, ফাইব্রাস টিস্যু সেপ্টাল থাকে, সেদিকে আর যাইতে পারবে না, এটা রেজিস্ট করবে স্প্রেড। কিন্তু যেখানে লুজ এরিয়া টিস্যু আছে, সেদিকে বেশি পরিমাণে যাবে। তো যেটা যেটা আলটিমেটলি একসময় স্কিনের দিকে চলে আসবে, আবার ইন্টারনালি মিউকাস মেমব্রেন দিকে চলে যাবে। তো মিউকাস মেমব্রেন তো একটা নরম জিনিস, থাকতে 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 থাকতে
under high pressure will burst internally. যদি internally abscess burst হয় তাহলে venous membrane burst হয়ে গেলে ওই দিক দিয়ে abscess গুলো চলে যাবে এবং patient will feel comfort, pain is subsided. কারণ abscess যেটা ছিল সেটা বের হয়ে গেছে, প্রেশার কমে গেছে, পেশেন্ট খুব আরাম পাচ্ছে। আবার আরেকটা কি হতে পারে, বাস্ট হতে পারে এক্সটার্নাল, স্কিনটা ইনজুর্ড হয়ে এক্সটার্নালি বাস্ট হয়ে গেল, তো এই ক্ষেত্রে পেশেন্ট আরাম পাবে। বাট হোয়াট উইল হ্যাপেন, পেশেন্ট উইল ডেভেলপ সাবসিকুয়েন্টলি ফিস্টুলা ইন অ্যানাল। পেশেন্ট আরাম পাইলো, আরাম পাওয়ার পরবর্তীতে একটা ফিস্টুলা ইন অ্যানাল, ফিস্টুলা ইন অ্যানাল যে প্রবলেম সেগুলো দেখতে হবে, যে কিছুদিন পর পরে যখন একটা অ্যাবসেস ক্যাভিটি হবে একটু ব্যথা করবে, আবার বাস্ট হয়ে যাবে, ব্যথা কমে যাবে, এগুলি অ্যাবসেস আমরা যখন ফিস্টুলা বলবো তখন পারি না। তাহলে কমপ্লিকেশন কি, তুমি একটা ভালো কথা বলছো, কমপ্লিকেশন হলো ফিস্টুলা ইন অ্যানাল ইউজুয়াল। এছাড়া সিনার্জিস্টিং তোমার ইয়ে হতে পারে, ইনফেকশন হতে পারে, যেমন আমরা বলি যে কর্নিয়াল স্ট্যান্ডিং, যদি আনট্রিটেড থাকে, রিয়েনাল অ্যাবসেস আনট্রিটেড থাকে তাহলে কর্নিয়াল স্ট্যান্ডিং বা এরকম। তো আর কোন কোশ্চেন? কোশ্চেন নেই, তাহলে আমরা এখন যাব ফিস্টুলা ইন অ্যানাল। ফিস্টুলা ইন অ্যানাল, তো এইখানেও আবার সেই একই কথা, যে তোমাকে জিজ্ঞাসা করবো যে ফিস্টুলা কাকে বলে, সাইনাস কাকে বলে, তোমরা জানো তো ডেফিনিশন গুলো জানো তো, ফিস্টুলা কাকে বলে, সাইনাস কাকে বলে? জি স্যার জানো, নাম বলো। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সিরাম ক্রিয়েটিনের রোলটা একটু জানো। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সিরাম ক্রিয়েটিনের রোলটা তো আমি আমি যেটা বলতে চাচ্ছি, তোমরা এটা করতে পারবে, সেটা হলো আমি বলছিলাম সিরাম ক্রিয়েটিনিন কেন করবো। আমি বলছি যে কোনো সার্জারি করতে গেলে জেনারেল অথবা রিজনাল অ্যানেস্থেসিয়া দিয়ে যে ইনভেস্টিগেশন করতে হয় তার ক্ষেত্রে অবশ্যই সিরাম ক্রিয়েটিনিন রাখতে হবে। এটা নট টু ডায়াগনস্টিক ডিজিজ, ডায়াগনস্টিক হচ্ছে একটাই, ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশন, আর রেয়ারলি তুমি যদি চাও তাহলে এমআরআই করতে পারো, কিন্তু এমআরআই এই কথাটা মুখে আনতে হবে। আচ্ছা, অন্য যে ইনভেস্টিগেশন আমরা কেন করলাম, এটা হলো জিএফপি টেস্ট অথবা রিজনাল অ্যানেস্থেসিয়ার জন্য পেশেন্ট ফিট আছে কিনা। আচ্ছা, কেন আমরা সিরাম ক্রিয়েটিনিন করি, আমরা যে ইয়েগুলি অ্যানেস্থেটিক ড্রাগগুলি, হাউ দিস ড্রাগ উইল বি এক্সপ্রেসড, ড্রাগ এক্সপ্রেশনের যে রুট আছে তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট রুট হলো তোমার থ্রো ইউরিন। তো কিডনির যদি ফাংশন ভালো না থাকে তাহলে অ্যানেস্থেটিক ড্রাগ বা এটা বডি আর এক্সপ্রেস করতে পারবে না, পারলে কি হবে, আলটিমেটলি দেখলো যে পেশেন্ট আর অ্যানেস্থেসিয়া থেকে রিভার্স হচ্ছে না। বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝতে পারছি। এটা কিন্তু নট ফর ডায়াগনোসিস, এটা হলো ফর দি প্রিপারেশন অফ দি পেশেন্ট ফর অপারেশন আন্ডার অ্যানেস্থেসিয়া। আর কোনো কোশ্চেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আমরা ফিস্টুলা চলে যাচ্ছি, ফিস্টুলা ডেফিনেশন তোমরা জানবা। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আছে ফিস্টুলার ক্ষেত্রে, এটা হচ্ছে কজেস অফ পারসিস্টেন্স অফ সাইনাস অফ ফিস্টুলা। এটা তোমরা জানো, অনেক কি কজ জানো, তোমরা কি জানো না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জানো কিনা? জি স্যার। গুড। তাহলে এখন আমরা এখানে যে ফিস্টুলা নিয়ে আলাপ করব, ফিস্টুলা নিয়ে আলাপ, এটা কজ, এটা কজ ওই যে আমি তোমরা যেটা বলছিলাম যে যদি অ্যাবসেস আনট্রিটেড থাকে তাহলে সেটা ইন্টারনালি এবং এক্সটার্নালি বাস্ট হয়ে যাবে, বাস্টের ফিস্টুলা। অথবা তুমি যদি ইনঅ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করো, ইনঅ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করলে যে অল্প একটু কেটে দিলাম পুষ বের হয়ে আসে, সাধারণত জুনিয়র ডক্টররা যেটা করে অল্প একটু কেটে দেন, পুষটা বের হয়ে আসে, তো পুষটা বের হয়ে আসলে পেশেন্ট ফিল কমফোর্ট, মনে করছে সব ছেড়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যেদিন পরে একটু একটু এক্সারসাইজ হচ্ছে, একটু ব্যথা হচ্ছে, এইগুলো। তো ওইটা ওই বের করার জন্য তুমি শুধু
পারছো, অ্যাবসেস ক্যাভিটিটাকে ব্লক ডাউন করতে পারো নাই, এবং আলটিমেটলি এটা পারসিস্ট করে যাচ্ছে এবং ইন্টারনালি আরেকটা ওপেনিং হয়ে ফিস্টুলা। তাহলে যদি আমরা বলি যে কজেস অফ ফিস্টুলা, কজেস অফ ফিস্টুলা এক নম্বরে ইনএডিকুয়েট drainage of the anorexal axis or spontaneous rupture of anorexal axis. এটাই হলো মেইন কজ। anorexal axis either manifested with spontaneous rupture or inadequate drainage. এটা হলো এক নম্বর। আর দুই নম্বরে কিছু স্পেসিফিক ডিজিজ যেমন টিউবারকুলোসিস, লিম্ফোগ্রানুলোমাটোমাইকোসিস, ক্রনস ডিজিজ, ম্যালিগন্যান্সি, এগুলি যদি হয় অ্যানোরেক্টাল রিজনে, তাহলে তোমার ফিস্টুলা হতে পারে। এর সাথে ট্রমা এবং ফরেন বডি ইনফেকশন এগুলি চলতে পারে। তো দিস আর দি রেয়ার কজ। মেইন কজ কি? মেইন কজ যেটা বললাম যে আনট্রিটেড অ্যানোরেক্টাল অ্যাবসেস, আনট্রিটেড অ্যানোরেক্টাল অ্যাবসেস কি করবে? স্পন্টেনিয়াস রাপচার হয়ে যাবে, এটা এক নম্বরে। আর যদি ইনএডিকুয়েট ড্রেন করা, এটা। আর যেগুলি বললাম এগুলো খুবই রেয়ার কজ। রেয়ার কজগুলি তোমাকে একটু জানতে হবে, সেটা হলো স্পেশালি কিছু কজ যেমন টিউবারকুলোসিস, অ্যাক্টিনোমাইকোসিস, ক্রনস ডিজিজ, লিম্ফোগ্রানুলোমাটোমাইকোসিস, ম্যালিগন্যান্সি অফ দি অ্যানোরেক্টাম, অ্যানাল ক্যানাল অফ দ্য রেক্টামে ম্যালিগন্যান্সি হলেও এরকম ফিস্টুলা নিয়ে আসতে পারে বা সাইনাসাইটিস। তো ইভেন ট্রমা মাঝে মাঝে পাওয়া যায় যে পুকুরে লাফ দিছে, তোমার কি হয়ে গেছে, পাল চলে গেছে পেরিয়ানাল রিজনে, ঢুকে রেক্টাম অথবা অ্যানাল ক্যানাল ইনজুরি করছে এবং পেশেন্টের সাবসিকুয়েন্টলি ডেভেলপ ফিস্টুলা। ইভেন অনেক সময় বার্ড ট্রমা থেকে হতে পারে। অনেক সময় তোমার ওই যে আগে যেটা বলা হয়েছে যে হিমোরয়েডস ইনজেকশন দেয়, এই হিমোরয়েডস যারা গ্রামের কবিরাজ বা কুয়াকাটার যখন ইনজেকশন দেয়, এটা ইনজেকশনটা প্রপার প্লেনে না দিয়ে একেবারে পুরা এক্সটার্নাল ইন্টারনাল অ্যানাল স্ফিংটার তোমার ইয়ে করে ডিস্ট্রয় করে রাপচার করে ফেলে, তখন এই মিউকোসা থেকে স্কিন পর্যন্ত ফিস্টুলা হয়ে অনেক সময় রেট্রোভেজানাল ফিস্টুলা, স্পেশালি বিভিন্ন ক্ষেত্রে রেট্রোভেজানাল ফিস্টুলা হবে এই মেল পেট ক্যালসিয়াম বা গ্রামের কুয়াকাটা করে তখন পেশেন্ট আসে। তো যাই হোক, এখন এইখানে ফ্রিকুয়েন্টলি আর কোশ্চেন সেটা হচ্ছে যে টাইপস অফ ফিস্টুলা প্রায়ই ধরা হতো, ফিস্টুলা থেকে প্রথমে ধরা হতো টাইপস অফ ফিস্টুলা। তো টাইপস অফ ফিস্টুলা বিভিন্ন ভাবে ক্যাটাগরাইজ করা যায়। একটা হলো যে হাই ফিস্টুলা, লো ফিস্টুলা। এটা হাই ফিস্টুলা, লো ফিস্টুলা, এটা হলো যদি যে ফিস্টুলা is associated with high rate of incontinence during following operation, সেটা হলো তোমার হাই ভ্যারাইটি ফিস্টুলা। আর যদি লো রেট অফ ইনকন্টিনেন্স ফলোইং অপারেশন, সেটাকে আমরা লো ফিস্টুলা। এটা অনেকেই তাহলে চিন্তা করে বলে যে তাদের ফিস্টুলার ইন্টারনাল ওপেনিংটা পুরো আছে, সেটা হলো হাই ভ্যারাইটি আছে, সেটা লো ভ্যারাইটি। আসলে এই দুইটা অনেক তোমার রাজনৈতিক চিন্তা ভাবনা, কিন্তু আসলে এটা ঠিক না। এটা হলো যে আমরা যদি ফিস্টুলা অপারেশন করে অ্যানাল ইনকন্টিনেন্স যদি ডেভেলপ করে, সেটাতে যার সেটাকে আমরা বলবো হাই ফিস্টুলা, যাদের পেট কম তাদের জন্য লো ফিস্টুলা। তাহলে একভাবে আমরা ক্লাসিফাই করলাম হাই ফিস্টুলা, লো ফিস্টুলা। আরেকটা ভাবে ক্লাসিফাই করা যায় কমপ্লেক্স ফিস্টুলা, সিম্পল ফিস্টুলা। কমপ্লেক্স ফিস্টুলা একটা ফিস্টুলা ট্র্যাক্ট ইন্টারনালি ওপেন করছে তোমার অ্যানাল ক্যানেলে, আর এক্সটার্নালি ওপেন করছে স্কিন, পার্টোটাল পেরিনিয়াল করে স্কিনে ওপেন করছে, অথবা পেরিনিয়াল ক্যানেল মানে অ্যানাল ক্যানেলে যে কোনো একটা স্কিনে ওপেন করছে। তো
এই যে একটা লম্বা ট্র্যাক্ট, এইখান থেকে একটা ব্রাঞ্চ বের হয়ে গেছে, একটা বা দুটা ব্রাঞ্চ বের হয়ে গেছে, অথবা ইন বিটুইন একটা ক্যাভিটি আছে, এরকম অথবা এক্সটার্নাল মাল্টিপল ওপেনিং আছে, এরকম যদি থাকে এইগুলোকে বলা হয় কমপ্লেক্স ফিস্টুলা। তাহলে আর একদম সিম্পল একটা ট্র্যাক্ট আছে উইথ দি ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ওপেনিং ওয়ান, একটা এক্সটার্নাল ওপেনিং আছে, একটা ইন্টারনাল ওপেনিং আছে, এরকম যদি থাকে তাহলে সেটাকে বলা হয় সিম্পল ফিস্টুলা। তাহলে কমপ্লেক্স ফিস্টুলা কি? কমপ্লেক্স ফিস্টুলা ইজ ফিস্টুলা which has got secondary tracts, একটাও থাকতে পারে, বেশি সেকেন্ডারি ট্র্যাক্ট থাকতে হবে, ইন্টারভেনিং অ্যাক্সেস ক্যাভিটি থাকতে হবে, মাল্টিপল ওপেনিং থাকতে হবে, এইগুলি যদি থাকে তাহলে আমরা সেগুলো কমপ্লেক্স ফিস্টুলা। আরেকটা হলো অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ক্লাসিফিকেশন। যে অ্যানাটমি অনুযায়ী আগে একটা বুঝলাম যে অ্যানাটমিক্যাল অ্যাক্সেসে যেরকম ক্লাসিফিকেশন করছিলাম এতদিন অ্যানাটমিক্যাল স্পেস, এখানেও ওই অ্যানাটমিক্যাল স্পেস অনুযায়ী যে ইয়ে করা হয়, ক্লাসিফিকেশন করা হয়, এটা হলো পার্ট কোর্সে পার্ট ক্লাসিফিকেশন বলা হয়। এই পার্ট ক্লাসিফিকেশন কারণ সিস্টেম হচ্ছে এক্সটার্নাল স্ফিংটার এর রিলেশন ট্র্যাক্ট, এই এক্সটার্নাল স্ফিংটারের যে রিলেশনে থাকে সেই রিলেশনটা বেস করে এই ক্লাসিফিকেশন। তো এই ক্লাসিফিকেশনটা হলো নাম্বার 1 ইন্টারস্ফিংটারিক ফিস্টুলা, নাম্বার 2 ট্রান্সস্ফিংটারিক ফিস্টুলা। এই ইন্টারস্ফিংটারিক ফিস্টুলা এবং ট্রান্সস্ফিংটারিক ফিস্টুলা এই দুটাই তোমার খুব কমন, 90% কভার করে ফেলে। ইন্টারস্ফিংটারিক ফিস্টুলা 60% এবং ট্রান্সস্ফিংটারিক ফিস্টুলা 30%, 90% এখানে। আর রেয়ার টাইপ আছে সেটা হলো এক্সট্রা স্ফিংটারিক ফিস্টুলা আর সুপ্রা স্ফিংটারিক ফিস্টুলা। তাহলে ফার্স্ট হিসেবে আমরা চারটা টাইপস পাইলাম: ইন্টারস্ফিংটারিক ফিস্টুলা, ট্রান্সস্ফিংটারিক ফিস্টুলা, এক্সট্রা স্ফিংটারিক ফিস্টুলা এন্ড সুপ্রা স্ফিংটারিক ফিস্টুলা। এই চারটা, এর ভিতরে প্রথম দুটা মোস্ট কমন। এখন তোমার ক্লিনিক্যাল ফিচার কি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার হাই আর লোটা দুটো একবার বলবেন। আচ্ছা, হাই আর লো কন্ট্রারি টু নরমাল থিং, নরমাল থিং কিছু আগে আগে বলে যে হাই মানে ইন্টারনাল ওপেনিং উপরে থাকে, তার মানে হাই। হাই মানে হলো ওপেনিং থাকে, কিন্তু এইটা না, এটা হলো যে যখন আমরা সার্জারি করবো, আরেকটু ক্লিয়ার হবে আরেকটু পরে, যখন আমরা ফিস্টুলার সার্জারি করবো, সার্জারি করলে পরে একটা রিস্ক থাকে, একটা কমপ্লিকেশন হওয়ার একটা চান্স থাকে, ইনকন্টিনেন্স, অ্যানাল ইনকন্টিনেন্স, মানে পেশেন্ট ক্যানট কন্ট্রোল দি প্যাসেজ অফ স্টুল or even bladders, কন্ট্রোল করতে পারছে না, একাই চলে যাচ্ছে। ফিস্টুলা অপারেশন করলে এরকম একটা হওয়ার চান্স থাকে, এই অ্যানাল ইনকন্টিনেন্স। তো যাদের অ্যানাল ইনকন্টিনেন্স হওয়ার, এই ফিস্টুলা অপারেশন করলে অ্যানাল ইনকন্টিনেন্স হওয়ার চান্স বেশি, তাদেরকে আমরা বলবো হাই ফিস্টুলা। আর যাদের অ্যানাল ইনকন্টিনেন্স হওয়ার চান্স কম, তাদেরকে বলবো লো ফিস্টুলা। বুঝা গেছে? জি স্যার। এটা হলো তোমার আফটার অপারেশন যে ইনকন্টিনেন্স হতে পারে সেই রিস্কটা মাথায় রেখে এটা করা হয়। সাধারণত এই কমপ্লেক্স ফিস্টুলা যেগুলি, এইগুলাই হাই ভ্যারাইটি, কারণ কমপ্লেক্স ফিস্টুলা গুলা অপারেশন ইনকন্টিনেন্সের রেট অনেক বেশি। যখন ফিস্টুলা অপারেশন করবো তখন এটা করবো, এই এখন হাই করে 48 আমার সময় ছিল। আচ্ছা, তাহলে তোমার
আমরা পেশেন্ট কিভাবে কন্ট্যাক্ট করব? পেশেন্ট একটা হিস্ট্রি দিবে যে হ্যাঁ আমার এরকম একটা ল্যাপসেস ল্যাপসেস করা হবে বলতে পারবো যে একটা ফোড়ার মতো ছিল, সেটা আমি চিকিৎসা করে নিই, একা একা কেটে গেছে, স্পন্ডিলার বাস্ট হয়ে গেছে এবং পেন রিলিফ করছে, ভালোই ছিল। এখন কন্টিনিউয়াসলি ডিসচার্জ অথবা ইন্টারমিটেন্ট ডিসচার্জ। তাহলে পেশেন্ট কমপ্লেইন করতে একটা হিস্ট্রি অফ spontaneous burst of aneurysmal abscess followed by persistent or intermittent discharge in perineal region. এটা একটা কমপ্লেইন করতে পারে। আবার কোনো কোনো পেশেন্ট বলতে intermittent swelling with pain followed by discharge। হঠাৎ করে দেখা গেল যে জায়গাটা পেরিনিয়াল রিজন খুলে গেছে, একটু ব্যথা হচ্ছে, তারপরে আবার ওই দিকে পুষ বেরোচ্ছে ব্যথা এবং খোলা কমে যাচ্ছে, এরকম একটা কমপ্লেন। তো এইগুলোর পরে তুমি কি করবে? ইউল গো ফর ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। তো ডিজিটাল রেকটাল এক্সামিনেশন আমরা বলছি যে যে পার্টগুলি থাকে তার একটা হলো, প্রথম পার্টটা হলো ইন্সপেকশন। তো ইন্সপেকশন এখানে কি পাওয়া যাবে? আমরা বলছিলাম ইন্সপেকশনে এক্সটার্নাল ওপেনিং অফ দি ফিস্টুলা ইন ইউমেকেট, এটা তো ঠিক দেখা যাবে একটা ওপেনিং দেখা যাচ্ছে পেরিনিয়াল রিজন আর বাটন আর পেরিনিয়াল, মানে এমন ক্যানেল চারপাশে ঘুমায় জায়গা বাইরে একটা এক্সটার্নাল ওপেনিং দেখা যাচ্ছে, এটা ইন্সপেকশনে দেখা যাবে। তারপরে তুমি যখন পালপেট করবে, পালপেট করলে যদি এটা থাকে ইন্টারস্পিংকারি অথবা ট্রান্সস্পিংকারি ভ্যারাইটি, যেটা কমন ভ্যারাইটি, এইটা যদি হয় তাহলে কি হবে? ইউ মে গেট এ কর্ড লাইক স্ট্রাকচার start from the external canal. ফিল করলে একটা কর্ড লাইক স্ট্রাকচার, কর্ড লাইক স্ট্রাকচারটা কিছুই না, এটা হলো ফিসকাস ট্র্যাক্ট। কর্ড লাইক স্ট্রাকচারটা ফিসকাস ট্র্যাক্ট, এটা ইন্টারনাল ওপেনিং থেকে এক্সটার্নাল ওপেনিং পর্যন্ত এক্সটেন্ড করে। তাহলে সেটা কভার দিয়ে দিতে আরেকটা জিনিস পাবো, ইন্টারনাল ওপেনিংটা তুমি পেতে পারো, নট অলওয়েজ পেতে পারো। কিভাবে পাবো? এটা ইন্টারনাল ওপেনিংটাকে ওই যেখানে ইন্টারনাল ওপেনিং আছে নিউক্লিয়াস মেমব্রেন অফ দি অ্যানাল ক্যানেল, এইখানে ইনগ্রেডিয়েন্টস পাওয়া যাবে, একটু শক্ত শক্ত পাওয়া যাবে। অ্যানাল ক্যানেলের মিউকোজা সব জায়গায় সফট, কিন্তু এই একটা জায়গায় দেখলাম যে ইনডিউরেট, তাহলে বুঝলাম যে এটাই হলো ইন্টারনাল ওপেনিং অফ দি ফিস্টুলা। আবার প্রোক্টোস্কোপি যদি করো তাহলে সব জায়গায় মিউকোজা একদম, কিন্তু এখানে মিউকোজাটা পাকার অবস্থায় আছে, কুচকানো অবস্থায় আছে। তারপরে যখন এই ফিসকাস কর্ড লাইক যে ট্র্যাক্ট যেটা ফিল করতেছে, প্রোক্টোস্কোপিতে যদি কর্ডের উপরে চাপ দাও তাহলে দেখবে যে পাস উইল কাম আউট থ্রু দি ওপেনিং। তাহলে বুঝলাম যে দিস ইজ ইন্টারনাল ওপেনিং অফ দি ফিস্টুলা। তাহলে আমরা কি করব? একটা হলো ডিজিটাল রেকটাল এক্সামিনেশন এবং প্রোক্টোস্কোপি। এতে কি করব? ডিজিটাল রেকটাল এক্সামিনেশন এবং প্রোক্টোস্কোপে যে ফাইন্ডিংগুলি পাবো আমি আবার বলি, এক্সটার্নাল ওপেনিং, তারপর কর্ড লাইক স্ট্রাকচার মেডিকেল, তারপরে ইন্টারনাল ওপেনিং may be felt as the area of induration or pass may come after giving pressure over the fistulous tract. এই সাইন সিম্পটম দেখে আমরা বুঝবো যে হ্যাঁ এটা ফিস্টুলাইন। এখন ফিস্টুলাইন এবং শুধু ডায়াগনোসিস করলে হবে না, এটা কোন ভ্যারাইটি এবং সেকেন্ডারি কোনো ট্র্যাক্ট আছে কিনা এটা ডায়াগনোসিসটা জানতে হবে বিফোর গোয়িং ফর সার্জারি। না জানলে পরে এটা রিকারেন্স রেট খুব হবে। অপারেশন করে দিয়ে আসছো একটা সেকেন্ডারি ট্র্যাক্টটাকে রেখে, তাহলে কি হবে? পরে আবার রিকার করবে। তো এই জন্য তোমার ডায়াগনোসিসের নাও লাগে, কিন্তু ক্লাসিফিকেশনের জন্য তোমার ইনভেস্টিগেশন লাগে। তো কি সেই ইনভেস্টিগেশন? যেগুলি আগে করা হতো ফিস্টুলোগ্রাম, ফিস্টুলা ট্র্যাক্টের ভিতরে এক্সটার্নাল ওপেনিং দিয়ে গাইড করা হবে, রেডিও ওপেনিং গাইড এক্সরে করা হবে। এক্সরে করলে কোনো সাইড ব্রাঞ্চ আছে কিনা, ইন্টারনাল ওপেনিং কোন দিকে ওপেন করছে, রেকটালের ভিতরে গাইড করছে, অ্যানাল ক্যানেলে গাইড করছে কিনা, এগুলো ঠিক হবে, বোঝা যাবে যে কিভাবে আছে। কিন্তু যেহেতু এই এক্সরেটা একটা এক্সরে সাধারণত 2D 2 ডাইমেনশনাল, এটা আপনি শুধু
কি দেখতেছো, লেন্থ আর ব্রেডথ দেখতেছো, ডেপথ দেখতে পাচ্ছ না। কাজেই ব্রাঞ্চটা কোন দিকে গেছে না গেছে এটা তুমি হিস্টোগ্রাম দিয়ে অ্যাসেস করতে পারবে। মোটামুটি একটা আইডিয়া করা যায়, কিন্তু ক্লিন কাট অ্যাসেসমেন্ট হবে না। আগে হিস্টোগ্রাম করা হচ্ছে, এখন আর করা হয় না। তাহলে একটা ইনস্টিটিউশন হিস্টোগ্রাম আগে করা হচ্ছে, এখন আর করা হয় না। আর একটা ইনভেস্টিগেশনের নাম হলো এন্ডো লুমিনাল আল্ট্রাসোনোগ্রাম অথবা এন্ডো অ্যানাল আল্ট্রাসোনোগ্রাম, যেভাবেই বলো সেটাই কারেক্ট। এন্ডো অ্যানাল আল্ট্রাসোনোগ্রাম, এন্ডো অ্যানাল আল্ট্রাসোনোগ্রাম এটা থেকে এই ফিস্টুলার ট্র্যাকটাকে ডেলিমিট করা হয়, যে কোথায় আছে, কিভাবে আছে, কয়টা ব্রাঞ্চ আছে না আছে, স্ফিংটারিক যে প্ল্যান আছে, এক্সটার্নাল স্ফিংটার, ইন্টারনাল স্ফিংটার, এর কোন রিলেশনে আছে এগুলি ডিটেক্ট করা যাবে বাই আল্ট্রাসোনোগ্রাম। আর সবচেয়ে ভালো যেটা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন, সেটা হলো এমআরআই। এমআরআই যদি আমরা বলছিলাম যে আমেরিকান ল্যাবসের এমআরআই করা হয়, রিয়েলি করা হয়, খুব একটা করা হয়, বাট কেস অফ ফিস্টুলা, স্পেশালি ফিস্টুলা কমপ্লেক্স যে এমআরআই, এই ক্ষেত্রে অবশ্যই এমআরআই এর কথা মুখে আনতে হবে। তাহলে আমরা ইনভেস্টিগেশনকে আবার বলি, আরেকটা ইনভেস্টিগেশন আছে সিটি স্ক্যান। সিটি স্ক্যান এখন করা হয় না, যেহেতু এমআরআই অনেক বেশি ভালো রেজাল্ট দেয়, সিটি স্ক্যান করা হয়। তো আমরা আবার ইনভেস্টিগেশন কি বলি, যে ফিস্টুলোগ্রাম, এটার ভিতরে কি করা হয়, রেডিওতে ডাই দিয়ে এক্সরে করা হয়। ডাইটা দেওয়া হয় এক্সটার্নাল মেথড দিয়ে ডাই দিয়ে এক্সরে করা হয়। তাহলে এক নম্বরে ফিস্টুলোগ্রাম, দুই নম্বরে এন্ডো অ্যানাল আল্ট্রাসোনোগ্রাম, তিন নম্বরে এমআরআই অফ দি অ্যানোরেক্টাম। এই তিনটে ইনভেস্টিগেশন এর ভিতরে গোল্ড স্ট্যান্ডার্ড সবচেয়ে ভালো যেটা, সেটা হলো এমআরআই। এমআরআই তো এইগুলি করে তারপরে তুমি অপারেশনে যাবে। তো অপারেশনে যাওয়ার আগে আবার সেই কথাগুলি, যে কি ইনভেস্টিগেশন করবে, জেনারেল অ্যানেস্থেসিয়া অথবা রিজনাল অ্যানেস্থেসিয়ার পেশেন্ট কি আছে কিনা সেই ক্ষেত্রে যদি আমরা করি, একটু আগেই কমপ্লিট ব্লাড কাউন্ট করবো, র্যান্ডম ব্লাড সুগার করবো, সিরাম ক্রিয়েটিনিন করবো, ইউরিন আরএনএ করবো, চেস্ট এক্সরে করবো, এবং পেশেন্ট যদি ফর্টিন উঠতে হয় তাহলে ইসিজি করে আমরা সার্জারিতে যাবো। এই অ্যানারিকাল অ্যাবসেস যেরকম সার্জারি ছাড়া অন্য কোনো অপশন নাই, এই ফিস্টুলার ক্ষেত্রে সার্জারি ছাড়া আর কোনো অপশন নেই। তো সেই সার্জারি হলো ফিস্টুলোটমি নাম্বার ওয়ান ফিস্টুলোটমি, নাম্বার টু ফিস্টুলেক্টমি। দুটা খুব শুনতে কাছাকাছি, কিন্তু ভালো করে শুনবা। একটা হলো ফিস্টুলোটমি, আর একটা হলো ফিস্টুলেক্টমি। তিন নাম্বার হলো লিফট, LIFT, লিফট। লিফটটা কি? লিফটটা তো যে এটা রিজার্ভেশন হলো ligation of LP ligation of I হলো intersphincteric, F হলো fistulus আর T তে tract, লিফট। তাহলে কি হলো ligation of intersphincteric fistulus tract, লিফট। নাম্বার 4 Siphon application. Number 5 laser ablation of fistulus tract, Number 6 advancement flap, mucosal bracket mucosal or mucocutaneous advancement flap। আর যে এখন রিসেন্টলি কিছু ট্রায়াল করা হচ্ছে, বাট রেজাল্ট ইজ নট স্টিল ক্লিয়ার কাট, সেটা হলো যে বায়োলজিক্যাল এজেন্ট অ্যাপ্লিকেশন। সাধারণত কি করা হয়, যে ফিস্টুলাস ট্র্যাক্টের ভিতরে বায়োলজিক্যাল কোন এজেন্ট দিয়ে এটাকে এই ফিস্টুলাস ট্র্যাক্টটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ফিফটিন টু অথবা তোমার এপিডার্মাল অথবা গাটের সাবমিউকোজাল টিস্যু নিয়ে এই ফিস্টুলাস ট্র্যাক্টটাকে
সাধারণত পর্কের নেওয়া হয়। পর্কের গার্ডের সাবমিউকোজাল টিস্যু অথবা স্কিনের যে এপিডার্মাল টিস্যু আছে এইগুলি নিয়ে অথবা ফিব্রিল দিয়ে ফিস্টুলাস ট্র্যাক্ট ইজ ক্লোজড, কিন্তু এখন পর্যন্ত এটা রেজাল্ট করে ঠিক ইয়ে না, এজন্য লাস্টে বলা হচ্ছে বায়োলজিক্যাল এজেন্ট অ্যাপ্লিকেশন। তো আমরা আবার বলি, এক নম্বরে আমরা বলছিলাম যে ফিস্টুলোটমি, এই নাম থেকে বোঝাতে কি করা হবে, ফিস্টুলাস ট্র্যাক্ট যেটা আছে এটাকে ওপেন করে দেওয়া। ট্র্যাক্ট মানে ফিস্টুলা মানে একটা ক্লোজ, একটা নলের মতো, একটা ট্র্যাক্ট, একটা পাইপের মতো। তো এই পাইপের আমি এটা একটা পাইপ আছে, পাইপ এরকম কেটে দিলাম তাহলে এরকম ওপেন হয়ে থাকবে, এটাকে বলা হয় ফিস্টুলোটমি। এই পাইপ গুলো কেটে দিলাম ওপেন হয়ে গেল, ফিস্টুলোটমি। এটা করা হয় যে opening of the fistulous tract, keeping the tract in the base of the wound to allow spontaneous healing. আস্তে আস্তে বেস থেকে উনটা হিল হইতে থাকে। তো সেটা ইয়েটা ভালো, তোমার ইনকন্টিনেন্সের চান্স কিছুটা হলেও কম ফিস্টুলেক্টমির থেকে, কিন্তু এইখানে আবার একটা সমস্যা আছে যে যদি অনেক বেশি পরিমাণ আমরা এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার কেটে ফেলি, এই ফিস্টুলাটা ওপেন করতেছে, ফিস্টুলাটা এটা কার ভিতরে আছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল স্ফিংক্টারের ভিতর দিয়ে যায়, তাহলে এই ফিস্টুলাকে কাটতে গেলে প্রথমে তো ইন্টারনাল এবং এক্সটার্নাল স্ফিংক্টারটাকে কাটতে হবে, কেটে তারপরে ওইটাকে লে আউট করবে, এটাকে লে ওপেন করবে। তো ইন্টারনাল এক্সটার্নাল ওপেনিং থেকে ইন্টারনাল ওপেনিং করতে একদম ওপেন করে, তাহলে এটা করতে গেলে প্রথমেই আগে এক্সটার্নাল স্ফিংক্টারটাকে কাটতে হবে। ইন্টারনাল স্ফিংক্টার কাটতে হবে এটা আমরা মাথায় রাখতে চাই, কারণ এর ইন্টারনাল স্ফিংক্টার কাটলে ইনকন্টিনেন্স হবে না, কিন্তু এক্সটার্নাল স্ফিংক্টার যদি আমরা অন থার্ডের বেশি কেটে ফেলে দিই তাহলে কি হতে পারে, ইনকন্টিনেন্স হতে পারে। ওই যে আগে যেটা বলছিলাম, ইনকন্টিনেন্স যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা হাইপারাইড বলি, ফিস্টুলার ক্ষেত্রে এরকম ইনকন্টিনেন্স হতে পারে। তো যদি এরকম দেখা যায় যে হ্যাঁ এই ফিস্টুলাস ট্র্যাক্টটাকে ওপেন করতে যে আমাদের এক্সটার্নাল স্ফিংক্টারটা ওয়ান থার্ডের বেশি কাটা করতেছে, এবং যদি বেশি কাটা করে তাহলে কি হবে, ইনকন্টিনেন্স ডেভেলপ হবে। সেই ক্ষেত্রে কি করা হয়, স্টেজ ফিস্টুলোটমি করা হয়। স্টেজ মানে দুইটা স্টেজে আমরা এই ফিস্টুলোটমিটা করবো, এটাকে বলা হয় স্টেজ ফিস্টুলোটমি। তাহলে ফিস্টুলোটমির একটা এমনি ডাইরেক্ট ফিস্টুলোটমি আর একটা হলো স্টেজ ফিস্টুলোটমি। কখন স্টেজ ফিস্টুলোটমি ইজ দেয়ার ইন চান্স অফ cutting of more than one third of the external anal sphincter, which may lead to development of anal incontinence. এরকম যদি হয় তাহলে স্টেজে কি করবো, আমরা অল্প একটু কাটবো, কাটার পরে আমরা ওই যে 4 নম্বর একটা অপশন বলছিলাম সেটন অ্যাপ্লিকেশন, এখানে সেই সেটনটা সেটন দিয়ে, সেটন আর কিছু না, সেটন গুলো যে এই যে ফিস্টুলার স্ট্রাকচারটা আছে এর ইন্টারনাল ওপেনিং এবং এক্সটার্নাল যে ওপেনিং আছে এর ভিতর দিয়ে একটা সুতা ঢুকাই দেওয়া। কেমন সুতা, নন অ্যাবজর্বেবল সুতা। তা কি হতে পারে, সেটা সিল্ক হতে পারে, সেটা পলিং হতে পারে। আমরা এই সুতা ঢুকাই দিই। সুতা ঢুকাই দেওয়ার উদ্দেশ্য কি, যে যখন একটা সার্জারি করা হয় তখন অ্যানাটমি তো ডিস্টর্টেড হয়ে যায়, ফিস্টুলার স্ট্রাকচার ঠিক মতো পরবর্তী সার্জারির সময় তুমি নাও বুঝতে পারো যে আসলে কোন কোন প্ল্যান দিয়ে গেছে, স্প্রিংটারের কোন কোন লেভেল দিয়ে গেছে না বুঝতে পারো। এই জন্য একটা তুমি যদি প্রলিং সুতা ঢুকে একটা রিং এর মতো করে লাইভেট করে রাখো, তাহলে কি হবে, পরবর্তী স্টেপসে যখন তুমি অপারেশন করতে যাবো ওই সুতার গাইডেই তুমি অপারেশনটা করতে পারবে। এটাকে বলা হয় সেটন। সেটন নাথিং বাট দি নন অ্যাবজর্বেবল suture material which pass from the external to internal opening. তাহলে সেটনটা হলো একটা নন অ্যাবজর্বেবল suture material, ইউজুয়ালি প্রলিং অথবা সিল্ক দিয়ে করা হয়। তাহলে ফিস্টুলোটমি দুই ধরনের হতে পারে, একটা কমপ্লিট ফিস্টুলোটমি অথবা স্টেজ ফিস্টুলোটমি। স্টেজ ফিস্টুলোটমি অ্যাসোসিয়েটেড উইথ দি সেটন অ্যাপ্লিকেশন। আর
যেটা বললাম যে ফিস্টুলেক্টমি, এটা কি? ইট মিনস দি পোরিং আউট অফ হোল ফিস্টুলার ট্র্যাক্ট, একদম পুরাটাকেই তুলে নিয়ে আসবে, এরকম ওপেন করে রেখে আসবে, একদম পুরাটাকে তুলে নিয়ে আসবে। তো তুলে নিয়ে আসলে পরে কি হবে? দেয়ার উইল বি এ ডিফেক্ট ইন দি রিজন অফ দি ফিস্টুলার ট্র্যাক্ট। যখন এটা তুলে নিয়ে আসবে তাহলে মাঝখানে একটা ডিফেক্ট হবে, মিউকোজাল ডিফেক্ট হবে। এগুলি কি করতে হবে? এটা সাধারণত তোমার ক্লোজ করা হয় মিউকোজা, এবং এই ডিফেক্টটাকে ক্লোজ করা হয় দি লোকাল ফ্লাপ, কিছু মিউকোজাল ফ্লাপ দিয়ে তোমার এটাকে ক্লোজ করা। কি বুঝতে পারছো? জি স্যার। নেক্সট ক্লাস আছে তোমাদের? জি স্যার, এখন স্যার শুরু হবে না স্যার। ও, তাহলে তো 10টা 4 বাজে, রেখে দিন, পরে কথা বলবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তুমি আমাকে কালকের ব্যাপারটা জানাবো। ঠিক আছে স্যার, আমি ম্যাডামের সাথে কথা বলে জানাবো। হ্যাঁ, তো ঠিক আছে, খুদা হাফেজ সবাইকে।